আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সঙ্গে আজ আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব রাহাত মিনহাজ। জনাব রাহাত মিনহাজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব রাহাত মিনহাজ, আজকে আমরা এমন একদিন আমরা আলোচনায় বসেছি যে আজকে 15 আগস্ট, এবং আজকে দেখলাম আপনার একটা লেখা আমি বিডি নিউজ 24-এ পড়লাম, এবং আপনি 1975-এর 15 আগস্টে কি হচ্ছিল, কি হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত কি হয়েছিল, এগুলো নিয়ে একটা আলোচনা করেছেন। আমাদের বিবেচনায় আমরা কতগুলো জিনিস লক্ষ্য করি আমাদের দেশের রাজনীতিতে, যে যখন একটা রেজিম চেঞ্জ হয়, একটা সরকারের পতন ঘটে, নতুন একটা সরকার আসে, আমরা যেন সবকিছু নতুন করে লিখতে চাই। যা ঘটেছে অথবা যা আমি যেভাবে ঘটাতে চেয়েছিলাম অথবা যে ঘটনাটাকে আমি পছন্দ করছি না, সেটাকে আমি সম্পূর্ণভাবে ডাস্টার দিয়ে যেন ব্ল্যাকবোর্ড থেকে মুছে দিই। কিন্তু জীবনটা তো ব্ল্যাকবোর্ড না, জীবনটা তো মুছে দেওয়া যায় না। যা ঘটেছে তাই তো ঘটেছে, সেটাই তো ইতিহাস। ইতিহাস নতুন করে লেখার একটা প্রবণতাও কিন্তু আমরা দেখতে পাই। এগুলো আমাদের ব্যথিত করে, অনেক সময় উত্তেজিত করে, অনেক সময় ক্ষুব্ধ করে, অনেক সময় আমরা অসহায়ের মধ্যে মেনেও নিই। সেগুলো যার যার ব্যাপার, এটা নিয়ে আমি অতটা আপনার সঙ্গে আলোচনা করতে চাই না। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আজকে কি ঘটলো। আজকে সকালে আপনি যে কোনো একটা পত্রিকা পড়েন, দেখবেন যে ধানমন্ডি 32 নম্বরে, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসস্থান ছিল শেষ দিন পর্যন্ত, যেটাকে নাকি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। সরকার ঘুরিয়ে দেয়নি, অন্য কেউ ঘুরিয়ে দিয়েছিল, সরকার সেটাকে ফেরানোর চেষ্টা করেনি। সেই জায়গা দিয়ে যাতে কেউ হেঁটেও যেতে না পারে, সেই জন্য রাস্তার দুদিকে আপনার পুলিশ প্রহরা ছিল। এই হলো বাস্তবতা। একজনকে বোধহয় অ্যারেস্ট করা হয়েছিল, ওখান থেকে গিয়েছিল, সে কেন গেল, কেন সে ফুল দিতে গেল, এই অপরাধ। তো সেগুলো নিয়ে আমার কিছু ছোটখাটো প্রশ্ন আছে, প্রশ্নগুলো আপনাকে করবো, কিন্তু তার আগে সামগ্রিক ভাবে আপনার মূল্যায়নটা আমি জানতে চাচ্ছি 15 আগস্টকে কেন্দ্র করে। 15 আগস্টকে আপনি কিভাবে দেখেন, এখন কিভাবে দেখছেন? আমি শুধু একটি কথা বলে দেখেন, আমি আমি পড়াই সাংবাদিকতায়, গণযোগাযোগ সাংবাদিকতা আমার ডিসিপ্লিন। কিন্তু আমার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এবং সামরিক ইতিহাসের প্রতি আমার একটু আগ্রহ আছে। আমি একটু পড়াশোনা করি, আমার দু একটা বইও প্রকাশিত হয়েছে এই প্রেক্ষাপটে আর কি। তো যাই হোক, আমি একটু খুব সামান্য পাঠক বলতে পারেন ইতিহাসের আর কি। তো ইতিহাসের সামান্য পাঠক হিসেবে আমার যে বিশ্লেষণ, প্রথমত হচ্ছে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে 1975 সালের 15 আগস্ট শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো বিশ্বের যে রাজনৈতিক ইতিহাস, সেই রাজনৈতিক ইতিহাসের অন্যতম একটা কি বলা যায়, কালো দিন বা একটা জঘন্য বর্বর হত্যাকাণ্ডের দিন। হ্যাঁ, এবং এটা তো আসলে কারো কারো কারোর পক্ষে এটা অস্বীকার করার সুযোগ নেই। আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, দেখেন। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সপরিবারে নিহত হয়েছিলেন। তিনি তার শুধু সন্তানদের সাথেই নিহত হননি, সন্তানদের পুত্রবধূ এবং তার স্ত্রী নিহত হয়েছিলেন, এবং আরো কিছু নারী সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক পালাবদলের সময় এরকম হত্যাকাণ্ডের বহু ইতিহাস আছে, কিন্তু এইরকম রাজনৈতিক পালাবদলের সময় সপরিবারে হত্যাকাণ্ড, শিশু এবং নারী সহ হত্যাকাণ্ড, সেই ইতিহাসটা খুব কম। শুধুমাত্র একবার 1917 সালে, সেটা হচ্ছে আপনার জার দ্বিতীয় নিকোলাস রাশিয়ার, তিনি যখন ক্ষমতাচ্যুত হন আপনার সমাজতান্ত্রিক বিপ্লবীদের দ্বারা, তার কিছুদিন পরে তিনি আপনার সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। আর খুব সম্ভবত লিবিয়াতে, এটা 1957 অথবা 58 সালের দিকে, যাকে আপনার ক্ষমতাচ্যুত করা হয়েছিল, তাকেও পরিবার সহ হত্যা করা হয়েছিল। তো সেই বিবেচনায় নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে এটা একটা কলঙ্কময় দিন, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি যে রাজনৈতিক দলেরই হন, যে মতাদর্শের মানুষই হন, এটা যে একটা বড় বড় হত্যাকাণ্ড, আমার মনে হয় না এটা কেউ আসলে অস্বীকার করতে পারে। হ্যাঁ, রাজনৈতিক নানা অনুষঙ্গ আছে, রাজনৈতিক নানা আপনার বিষয় আছে, যে বিষয়গুলো আমরা অবশ্যই সমালোচনা করতে পারি।
নিশ্চয়ই বঙ্গবন্ধু শেখ মুজিবুর মধ্যে নানা ধরনের বিষয় ছিল, নানা ব্যর্থতা ছিল, ক্ষমতা কুক্ষিগত করার, ক্ষমতা চিরস্থায়ী করার প্রবণতা ছিল, যার আপনার সবশেষ আপনার পদক্ষেপ ছিল বাকশাল প্রতিষ্ঠা। সেগুলো নিয়ে অবশ্যই আমাদের সমালোচনা আছে, সেগুলো আমরা অবশ্যই নানা কিছু প্রত্যাখ্যান করি। কিন্তু তাই বলে একটা রাষ্ট্রপ্রধানকে সপরিবারে হত্যা, শিশু সহ নারী সহ হত্যা, এটা আমার ধারণা পৃথিবী যতদিন টিকে আছে ততদিন আপনার বিশ্বের ইতিহাসে একটা কলঙ্কজনক ও বর্বর হত্যাকাণ্ড হিসেবেই বিবেচিত হবে। এতে আমার কোনো সন্দেহ নেই। জি। তো এখন আমার আমার যেটা বড়, ধরেন একজন সাধারণ নাগরিক, আহ কেউ না কেউ, আপনি নিজেও যেটা বললেন, আমি নিজেও ওভাবেই বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দায়িত্ব নিলেন 72-এ এসে, তারপর 75 পর্যন্ত উনি ছিলেন, এই সময় ওনার যে শাসনকাল, সেটাকে আমি সমালোচনা ঊর্ধ্বে রাখি না, বরং আমি সমালোচনাই করি। আমি ব্যক্তিগতভাবে এটাকে আমি সমালোচনাই করি। এবং আমার আমার আমি তখন মানে স্টুডেন্ট, আমি তখন একদম ছোট না। আমি তখন দেখেছি, আমি যখন ক্লাস 8-এ পড়ি, উনি যখন মারা যান, 8 না 9-এ, মনে আছে। এবং খুব কষ্টকর জীবনযাপন আমরা করেছি। আমাদের 74-এর দুর্ভিক্ষ, এটা আমি দেখেছি, এটা আমাদের জীবনের উপর দিয়ে গিয়েছে। কিন্তু ওনার শাসনকালকে আমি একটা ব্যর্থ শাসনকালে বলি। কিন্তু যে কথাটা আপনি বললেন, যে ঘটনা ছিল নৃশংস ঘটনা, মানে আপনি যদি মনে করেন যে উনি খারাপ ছিলেন, ওনার বিচার হতে পারতো, অনেক কিছু হতে পারতো। কিন্তু বাচ্চা শিশুদের সহ হত্যা করা, প্রেগনেন্ট মহিলাকেও হত্যা করা যুদ্ধ শুনেছিলাম, এগুলো মর্মান্তিক। কিন্তু তারও যে বড় কথা, তারপরও তো ওনার কিছু অনুসারী আছে, ওনার কিছু ভক্ত আছে যারা ওনাকে পছন্দ করতেন। আমার বাবা মারা গেলে আমি তার বাবার মাজারে যে ফুল দিতে পারি, তার কবরে যে ফুল দিতে পারি, ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে। আমার চাচা মারা গেলে, আমার প্রতিবেশী মারা গেলে, যাকে আমি ভালোবাসি, তার মৃত্যুতে আমি শোক প্রকাশ করতে পারি। কিন্তু এখানে সেটাও করতে দেওয়া হচ্ছে না, যেহেতু আজকে গ্রেপ্তার করা হয়েছে, ওই এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না ওনার বাড়ির থেকে। এই এই যে ঘটনাগুলো, এগুলোকে আপনি মানে পলিটিক্যালি কিভাবে দেখেন? না, আপনি ঠিক বলেছেন। প্রথমত হচ্ছে, আমি যেহেতু রাজনীতিবিদ নই, আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা ব্যাখ্যা করার সামর্থ্য আমি রাখি না, নাম্বার ওয়ান। তবে যেহেতু আমি একাডেমিশিয়ান, আমি যেহেতু একটু পড়াশোনা করি, আমি কয়েকটা ছোট্ট উদাহরণ আপনাকে বলি। দেখেন, 5 আগস্ট পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে বাংলাদেশে একটা অত্যন্ত আলোচিত শব্দ হচ্ছে ফ্যাসিবাদ, ফ্যাসিজম, হ্যাঁ, যেটা আপনার ইতালিতে আপনার গত শতাব্দীতে আপনার পরিপূর্ণভাবে আপনার বাস্তবায়িত হয়েছিল। তো ফ্যাসিজমের নানা ধরনের আপনার কন্টেন্ট আছে, ফ্যাসিজমের নানা ধরনের আপনার উদাহরণ আছে, ফ্যাসিজমের নানা ধরনের আপনার উপসর্গ আছে, উপাদান আছে। তো আমি শুধুমাত্র এটুকু বলি আপনাকে যে, যখন আপনি কাউকে তার রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক আদর্শের চর্চা করতে দেন না, সেটা আপনার ফ্যাসিজমের অংশ কিনা, উপাদান কিনা, আপনার একটু পড়াশোনা করে দেখতে পারেন। হ্যাঁ, আমি শুধু এইটুকুই বলি, আমার পক্ষে আর বেশি বলা সম্ভবপর নয় বর্তমান বাস্তবতায় আর কি। হ্যাঁ, যে আপনারা একটু দেখবেন যে, কেউ যদি কোনো একটা রাজনৈতিক দলের প্রতি আনুগত্য প্রকাশ করেন, সে যদি অপরাধী না হন, সে যদি খুনি না হন, সে যদি কাউকে কারোর প্রতি যদি অন্যায় না করে থাকেন, এবং তিনি যদি তার রাজনৈতিক মতাদর্শ আপনারা চর্চা করতে চান, কাউকে শ্রদ্ধা জানাতে চান, সেটাকে বাধা দেয়া কোন ধরনের আচরণ, যারা একটু পড়াশোনা করেন, জানেন, তারা একটু দেখতে পারেন। হ্যাঁ, আমার মনে হয় উত্তরটা পেয়ে যাবেন। আর আপনাকে আমি আরেকটা কথা বলি, হ্যাঁ, সেটা একটু মনে রাখা প্রয়োজন। দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো শুধু আপনার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন না, তিনি একই সাথে একটি রাজনৈতিক মতাদর্শের প্রধান ব্যক্তিত্ব ছিলেন। তিনি আজও একটি রাজনৈতিক মতাদর্শের প্রধান বাতিঘর, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক যে রাজনীতি, সেই রাজনীতি তিনি একজন একজন প্রধান আইকন। তো দেখা যায় এরকম যে, বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে যে সকল রাজনৈতিক দল বা রাজনৈতিক মতাদর্শের অবস্থান, তারা শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের ইতিহাস থেকে মুছে ফেলা নয়, তার রাজনৈতিক চর্চা যাতে বহাল না থাকে, সেটার জন্য কিন্তু বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক পক্ষ, বিভিন্ন সরকার সেই চেষ্টা করে গেছে। কিন্তু একটা কথা আপনাকে আমি পরিষ্কার করে বলি আমার সামান্য জ্ঞানে, হ্যাঁ, এটা হচ্ছে, কোন রাজনৈতিক ব্যক্তিকে হত্যা করে, কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে না দিয়ে রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক আদর্শকে মুছে দেয়া যায় না। বরং কেউ যদি আপনার কোন রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক আদর্শকে অবদমন করার চেষ্টা করে,
মুছে দেওয়ার চেষ্টা করে, তখন সেই রাজনৈতিক চিন্তা, সেই রাজনৈতিক মতাদর্শ আরো শক্তিশালী এবং আরো আপনার গ্রহণযোগ্য হয়ে মানুষের সামনে আপনার প্রতিষ্ঠিত হয়। তো যারা আসলে এই কাজগুলো করছেন, আগেও করেছেন, তারা কিন্তু জানেন, হ্যাঁ, যে এর ফলাফলটা কি। কিন্তু তারপরেও আমাদের বাংলাদেশের বাস্তবতাটা কি? বাংলাদেশের বাস্তবতা হচ্ছে, যখনই যে সরকার যখন ক্ষমতায় আসে, তখনই আসলে আগের যা কিছু আছে সবকিছুকে মুছে ফেলার চেষ্টা করে, যেটা আপনি একটু আগে বললেন আর কি, হ্যাঁ। তো সেই চর্চা এবং সেটাকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করে। সেই চর্চা তো আমার ধারণা এখনো চলমান, সেটা আপনি আমি চাইলেই আটকাতে পারবো বলে মনে হয় না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিছু জিনিস দেখেছিলাম যেগুলো আমাদেরকে অনেককে, আমি জানি না, আমাকে ব্যক্তিগতভাবে আহত করেছে, আমি অন্যের উপর চাপাচ্ছি না, যে ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা, ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা। আমরা কিন্তু অনেক কিছু দেখেছি, ৭১ কি হয়েছিল সেটা নতুন একটা আপনার ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা, এগুলো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখেছি। আসলে আপনি তো যেহেতু একজন মানে শিক্ষাবিদ, আপনাকে আমি এই প্রশ্নটা করতে চাই যে ইতিহাসটাকে নতুন করে লেখা যায়, এটা এমন কোনো উদাহরণ আছে যে ইতিহাস আমি যে চাই সেভাবে নতুন করে লেখা হবে, ইতিহাস পাল্টে দেওয়া যাবে, নতুন ব্যাখ্যা দেওয়া করানো হয়তো বা যায়, আমি ঠিক জানি না। আপনার অভিজ্ঞতা কি বলে? না, প্রথমত হচ্ছে, কে আপনার একটা চ্যাপ্টার পুরোপুরি মুছে নতুন করে লিখতে চায়? আপনাকে প্রথমত এটা বলতে হবে যে এটা কে তাগিদ বোধ করে। সেই তাগিদ বোধ করে যার ওই ইতিহাসের চ্যাপ্টারে যার গ্লানি আছে, অপমান আছে, যার পরাজয়ের ইতিহাস আছে। শোনেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে অনেক ধরনের তর্ক বিতর্ক, অনেক গ্রে এরিয়া, অনেক ধরনের স্বস্তি অস্বস্তির অনেক কিছু আছে, আমি আপনাকে বলছি। কিন্তু তারপরও বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীন ভূখণ্ড, এটা আপনার আমার জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন। তো এই অর্জনের যে আপনার মহাকাব্য, এই মহাকাব্যকে মুছে যে নতুন করে লিখতে চায়, যে নতুন করে সবকিছু বদলে দিতে চায়, আপনাকে মনে রাখতে হবে তার হয়তো এই ইতিহাসের প্রেক্ষাপটে অনেক গ্লানি অথবা অপমানের অনেক চ্যাপ্টার আছে, অনেক চিহ্ন আছে, এবং সে সেটাকে মুছতে চায়। এবং আমি অত্যন্ত পরিতাপের সাথে দেখেন, বাংলাদেশের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আপনার অন্তর্বর্তী সরকার ছিল, আমি বলবো গুণী জ্ঞানী শিক্ষিত মানুষের একটা সরকার। এত গুণী মানুষ, এত সংবেদনশীল শিক্ষিত মানুষ বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে একসাথে কখনো দায়িত্বে ছিল না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু এই মানুষগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি এত অসংবেদনশীল আচরণ করেছে, এই মানুষগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এত ভীতিকর, এত আপনার ঘৃণ্য সব আপনার কর্মকাণ্ড করেছে, যে এই যে গুণীজন শিক্ষিত জন, এই মানুষদের প্রতি না, আমার ধারণা আমি সহ বহু মানুষের শ্রদ্ধাবোধ উঠে গেছে। আরে এটা কি করছে? যেমন ধরেন ধানমন্ডি ৩২ নম্বর, এখন ধরেন একটা রাষ্ট্রযন্ত্র টিকে আছে, একটা রাষ্ট্রযন্ত্র আছে, পুলিশ আছে, আর্মি আছে, র্যাব আছে, বিজিবি আছে, একদল মানুষ যে একটা সরকারি সম্পত্তি, ৩২ নম্বর কিন্তু সরকারি সম্পত্তি, হ্যাঁ, আপনি রাইট। আক্রোশত সেটা ভাঙছেন, পুড়ছেন, সেটা গুড়িয়ে দিচ্ছেন, এবং সেটা এক ধরনের ভয়ঙ্কর রকম ঘৃণার চর্চা হচ্ছে। আমি আপনার সাথে আলাপ করছি, এই আলাপের একটা লক্ষ্য আপনার আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠা নয়, ২৪-এর গণ অভ্যুত্থানের যে আপনার রক্তদান, ২৪-এর গণ অভ্যুত্থানের যে চেতনা, সেটা বিরোধী নয়। কিন্তু আমি আমার রাষ্ট্রযন্ত্রের একজন অন্যতম প্রধান স্থপতি, তার যে অবদান, তার স্মৃতি, তার প্রতি আমি শ্রদ্ধাশীল হব না? আমি আপনাকে একটা কথা খুব সহজ করে বলি, অনেকেই ৩২ নম্বর নিয়ে অনেক কথা বলেন, অনেক আপনার কষ্ট পান। আমার একটা অনুভূতির কথা আপনাকে আজকে বলে যাই, হ্যাঁ, হয়তো অনেকে ভালো লাগতে পারে, অনেকে বিরক্ত হতে পারে। দেখেন, ৩২ নম্বর যখন ভাঙা হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশে কোনো রাষ্ট্রযন্ত্র নেই, রাষ্ট্রযন্ত্র আপনার মুছে গেছে, দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, ৩২ নম্বর যখন ভাঙা হয়েছে, গোড়া হয়েছে, পোড়া হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে যারা এটা করছে, বাবা, তোমাদের কলিজাটা তোমার ঠান্ডা করো। তোমাদের যদি রাগ থাকে, ক্ষোভ থাকে, ঘৃণা থাকে, ঠিক আছে, তোমরা ভাঙো, ভাঙো, গুঁড়ো মোছো, শেষ করে দাও, আমরা দেখি। আমার মনে হয় তারা যদি শান্ত হয়ে থাকে, তারা যদি আপনার শান্তি পেয়ে থাকে, তাও ভালো, যে বাবা তোমরা। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এর বিপরীতেও একটা মানুষের আপনার কষ্টের কাহিনী আছে, কষ্টের কাব্য আছে। এই ঢাকা শহর থেকে সারা বিশ্বের বহু মানুষ
এই স্মৃতি বিজড়িত, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বাড়িটা যখন আপনার এইভাবে নৃশংসভাবে ভাঙা হয়েছে, ভয়ঙ্কর রকম ঘৃণা সূচক ভাবে ভাঙা হয়েছে, কিন্তু বহু মানুষ কষ্ট পেয়েছে। এবং আপনি বিশ্বাস করেন, আপনার সাথে আমি কথা বলছি আজ 2026 আপনার 15 আগস্ট কথা বলছি। হতে হতে পারে 10 বছর 15 বছর পর এই এই 32 নম্বরই আপনার বহু বাঙালির বহু বাঙালির কাছে শ্রদ্ধা জানানোর তীর্থস্থান হতে পারে। হতে পারে এই 32 নম্বরই বহু মানুষের, শত শত মানুষের, হাজার হাজার মানুষের, কোটি কোটি মানুষের পাপ মোচনের তীর্থস্থান হতে পারে। হতে পারে এই 32 নম্বরে শ্রদ্ধা জানানোর জন্য দিনের পর দিন, রাতের পর রাত মানুষজন লাইন দিয়ে দাঁড়ায় থাকতে পারে। ঘটতে পারে। এটা বাংলাদেশ। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা তো আমার ধরেন একটা কল্পনা বা এটা আমার চিন্তা। আমার কাছে মনে হয়, ধরেন শেখ মুজিবুর রহমানের শাসনামলের অনেক দুর্বলতা ছিল, অনেক ভুল ছিল, অনেক সমালোচনা ডেফিনেটলি আছে, হ্যাঁ। কিন্তু শেখ মুজিবুর রহমানের প্রতি আপনার 5ই আগস্টের পরে এই জাতি যেভাবে আপনার অশ্রদ্ধা, যেভাবে আপনার ঘৃণা, যেভাবে আপনার অবজ্ঞা প্রদর্শন করেছে, কোনো না কোনো একদিন এর বিপরীত একটা চিত্র হয়তো আপনি আমি দেখতে পারি। আপনি নিশ্চয়ই আরো 10-15 বছর বাঁচবেন, আমিও হয়তো আল্লাহ চাইলে বাঁচবো। ঘটনা ঘটতে পারে। জি, অনেক ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। আজকের আলাপ না বাড়াই, কারণ আমরা আলাপ আমি 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 একেবারে 30 সেকেন্ড সময় আপনার কাছে আর কি, হ্যাঁ। বলেন বলেন জি, বলেন বলেন। না দেখেন, আমি ওই যে বললাম যে আমি খুব সামান্য শিক্ষাবিদ, আমি একটু পড়াশোনা করি আর কি, হ্যাঁ। আমি একটা বইয়ের জি, একটা অংশের 4টা লাইন একটু আপনাদের পড়ে শোনাই আর কি, হ্যাঁ। এটা কার আজকে বই? তো এটা বইটা হচ্ছে জনাব আহমদ ছফার বই। সেই বইয়ে হ্যাঁ, আপনার তার একটা নিবন্ধ আছে, যে নিবন্ধের নাম হচ্ছে তার নাম শেখ মুজিবুর রহমান, হ্যাঁ। এটা তিনি 1988 সালে লিখেছিলেন, হ্যাঁ। এই জি জি নিবন্ধের জি মধ্যে অনেক এই নিবন্ধের জি মধ্যে তিনি জি। অনেক সমালোচনা করেছেন শেখ মুজিবুর রহমান সাহেবের আর কি, হ্যাঁ। এখানে তার অনেক হ্যাঁ, সমালোচনা আছে। তার শেষে কয়েকটা লাইন আছে, হ্যাঁ, আমি একটু সেটা একটু আপনার এটা উদ্দেশ্যে বা কোন কোন লেখা? এটা লেখা হচ্ছে কোন সালে এই প্রবন্ধটা? আচ্ছা, এই প্রবন্ধটার নাম হচ্ছে আপনার তার নাম শেখ মুজিবুর রহমান। এই জি, প্রবন্ধটা প্রকাশিত হয়েছিল এই বইয়ের তথ্য অনুযায়ী 1988 সালে। আচ্ছা, 88 সাল, হ্যাঁ। জি হ্যাঁ। আচ্ছা, এই বইয়ের শেষ 4-5টা লাইন একটু আপনাকে আমি পড়ে শোনাতে চাই আর কি, হ্যাঁ। তিনি শেখ মুজিবুর জি রহমান সাহেবের অনেক সমালোচনা করেছেন, তার আপনার মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে অত্যন্ত কঠোর সমালোচনা করেছেন। কিন্তু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে জনাব আহমদ ছফা তাকে নিয়ে কয়েকটা লাইন লিখেছিলেন, সেটা এই নিবন্ধে আছে, সেটা একটু আমাদের সাথে পড়ে শোনাচ্ছি। জি জি জি, পড়েন। আজ থেকে অনেক অনেক দিন পরে হয়তো কোনো পিতা তার শিশু পুত্রকে বলবেন, জানো খোকা, আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিলেন যার দৃঢ়তা ছিল, তেজ ছিল, আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু মানুষটির হৃদয় ছিল, ভালোবাসতে জানতেন। দিবসের উজ্জ্বল সূর্যালোকে যে বস্তু চিকচিক করে জ্বলে তা হলো মানুষটির সাহস। আর জ্যোৎস্না রাতে রূপালী কিরণ ধারায় মায়ের স্নেহের মতো যে বস্তু আমাদের অন্তরে শান্তি ও নিশ্চয়তার বোধ জাগিয়ে তোলে তা হলো তার ভালোবাসা। জানো খোকা, তার নাম শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব রাহাত মিনহাজ। আপনার সঙ্গে এমন একটা সময় কথা বললাম এবং এমন একটা বিষয় নিয়ে কথা বললাম, যে বিষয়টা নিয়ে এই দিনে অনেকে হয়তো কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। হয়তো আমাদের চরণেও কিছুটা আপনার লুকোছাপা ছিল, হয়তো আপনার উত্তরে ছিল, আমার প্রশ্নের ক্ষেত্রে ছিল, এবং সেটাও ছিল এই সময়ের কারণে। আমরা এমন একটা সময় আসলে চাই না, বরঞ্চ আমরা এমন একটা সময় চাই যখন যার মনে যা আছে সে নিঃসংক চিত্তে সেই কথাটা উচ্চারণ করতে পারবে। আমরা এমন একটা সময় চাই, এবং সেই সময়টাকে আমরা কোনো অনুকূল সময় বলতে চাই না। আমি বলতে চাই সেটা হলো আমাদের হোক স্বাভাবিক সময়। কারণ বদান্যতায় সেই ধরনের সময় আসবে এটা চাই না। স্বাভাবিক নিয়মেই সেই ধরনের সময় আসবে যখন যার মনে যা আছে, যদি শেখ মুজিবের বিরুদ্ধে কিছু থাকে যেমন সে নিঃসঙ্গ চিত্তে উচ্চারণ করতে পারবে, যদি শেখ মুজিবুর রহমানের পক্ষে তার কোনো অনুভূতি থাকে সেটাও সে যেন নিঃসঙ্গ চিত্তে উচ্চারণ করতে পারে। আপনি যে আহমদ ছফার যে প্রবন্ধটাকে শেষ করলেন, আহমদ ছফা যেমন শেখ মুজিবের সমালোচনা করেছেন, আবার শেখ মুজিবের যে একটা অসাধারণ বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের কথা উচ্চারণ করেছে। আমরা এরকম সময় চাই, আমরা এরকম উচ্চারণের মানসিকতা চাই।
এবং সেই মানসিকতা প্রকাশের মতো যে একটা সময়, সেই সময়টা মনে হয় যদি সেটা পাওয়া যায়, হয়তো সেটাই হবে প্রকৃত একটা গণতান্ত্রিক সমাজের অংশ। প্রিয় দর্শক, আপনার সবাই ভালো থাকবেন। এখন এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।